এসএমএল ম্যাথ অ্যান্ড জিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের টপিক আলোচনা হবে জীবনবিজ্ঞান। সেটা হলো কি জীবনের সংগঠনের স্তর। মনোযোগ দিয়ে শুনবে আর বিভিন্ন পরীক্ষা দেখবে এই ধরনের চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু কিছু না কিছু কমন পাবে। আর তার সাথে যে ধারণা তৈরি করতে হবে, জিকে তো সব পড়লে মুখস্থ হবে না, এর জন্য কি একটা ধারণা দরকার। চলো তাহলে শুরু হয়ে যাক। চলো ফার্স্ট কোশ্চেন, তোমরা বলো জীবদেহের ওজনের কত শতাংশ জল থাকে? তার মানে 60, মানে 60 থেকে 80, মানে 80 শতাংশ কি থাকে? জীবদেহের ওজনের কি থাকে? জল থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরের কোশ্চেন, মানুষের সাধারণ দৈনিক কত জলের প্রয়োজন হয়? 3 লিটার বা 3000 মিলিলিটার। এই জন্য প্রতিদিন কিন্তু সবাই জল খাবে। আমরা কিন্তু দেখি প্রতিদিন কিন্তু সেভাবে জল খাওয়া হয় না। কেন খাওয়া না? দেখি আমরা সাধারণত 3 বেলা ভাত খাই, হয়তো 3 গ্লাস জল খাই, তার সন্দেহ আছে, তাই তো? তারপর 3 গ্লাস জল খেলে হবে না, আমাদের তার পাশাপাশি কী করতে হবে? 3 লিটার জল খেতে হবে। আর জল যে ভালো খাবে তার স্বাস্থ্য ভালো থাকবে, এটাই স্বাভাবিক। এবং জলগুলো আবার পুকুরের জল খেলে তো হবে না, একটু ভালো বিশুদ্ধ জল খেতে হবে। ওকে, চলো এবার আমরা বলবো অ্যাসিড। বলতো সকল অ্যাসিডের মধ্যে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। তো এটা কিন্তু পরীক্ষা দেবে কিন্তু ভীষণ দেয়। এবার আসো, অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আছে। অ্যাসিড আমরা কাকে বলবো বা তার বৈশিষ্ট্য কী করে দেখে বুঝতে পারবো? যেমন অ্যাসিড ভিনেগারের মতো অম্ল স্বাদযুক্ত। তার মানে কি? অ্যাসিড মানে সে কী হবে? বলো হালকা টক হবে। অম্ল মানে কি? টক মনে থাকবে। ব্যাস। এরপর যেটা হলো, আবার কিছু কিছু অ্যাসিড আছে, সেগুলো তো আমি যদি খেয়ে নিই, জিভ দিয়ে টেস্ট করে, তাহলে জিভ পুড়ে যাবে, তাহলে সেগুলো তো আর মুখ দিয়ে টেস্ট করা যাবে না। এর জন্য আমাদের কী করতে হবে? কিছু নির্দেশক আছে। নির্দেশক মানে কিছু একটা কাগজের টাইপের। যেমন তোমাকে যদি বলি, যেমন নীল রঙের লিটমাস লাল রঙে পরিণত করে, তারপর নীল রঙের লিটমাসটা সেটা যদি আমরা অ্যাসিডে ডোবানো হয়, মানে তরলের মধ্যে, তখন দেখবে কালারটা কেমন হয়ে যাবে? লাল রঙ। পরীক্ষা কিন্তু এখানে একটা দেবে যে নীল রঙের লিটমাস আমরা যদি অ্যাসিডে দ্রবীভূত করি বা নিচে দেওয়া, মানে ওটা ভিতরে দেওয়া হয়, তখন এর রঙটা কেমন হয়ে যাবে? লাল হয়ে যাবে। মনে থাকবে। ব্যাস। এরপর আরও কিছু ধর্ম আছে। অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তাহলে অ্যাসিড কার সাথে বিক্রিয়া করে? ক্ষারের সাথে। তখন এটা কি হয়ে যায়? পশম হয়ে যায়। তখন বিক্রিয়া করে কি হয়? লবণ আর জল উৎপন্ন হয়। ওকে, বোঝা গেল? এবার দেখবো আমাদের উৎসর উপর নির্ভর করে, মানে উৎস হিসাবে আমরা অ্যাসিডকে আবার দুভাগে পেতে পারি। দেখবে আমরা সারা জীবন অ্যাসিডের শুধু নাম শুনেছি, কীভাবে আসলো কী করে হলো এটা কিন্তু আমরা জানি না। তাহলে অ্যাসিডের উৎস হিসেবে আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে খনিজ অ্যাসিড, মানে খনিজ থেকে যেটা পাওয়া যায়, আর একটা কী বলেছে? জৈব অ্যাসিড। তাহলে খনিজ থেকে যেসব অ্যাসিড পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখবে তোমরা যখন ভৌতবিজ্ঞান পড়বে বা জীববিজ্ঞানও পড়বে, এই 3খানা অ্যাসিডের কথা তোমরা ভালো করে জানতে পারবে। একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে কি বলো? সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কি বললাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এবার আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার সংকেত দিয়ে দেয় HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড সংকেত কি? HCl, মনে রাখবে। আরটা বললাম সালফিউরিক অ্যাসিড, সেটা কি হবে? H2SO4। অনেক সময় পরীক্ষা দিয়ে দেবে। আর নাইট্রিক অ্যাসিড কি বলা হয়? বলো HNO3। কি বললাম? HNO3, নাইট্রিক অ্যাসিড, মনে রাখবে। তাহলে রয়েছে, এটা সাধারণত কি থেকে পাওয়া যায়? খনিজ থেকে পাওয়া যায়। আর কি বললাম? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে যেসব কোনো ফল থেকে যেসব জিনিস পাওয়া যায়। যেমন দেখবে উদাহরণ হিসেবে যদি বলি ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। যেমন ম্যালিক অ্যাসিড কিছু থেকে পাওয়া যায়? আপেল, মনে থাকবে। তাহলে এই ধরনের হচ্ছে কি জৈব অ্যাসিড থেকে যেগুলো পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে উৎস হিসেবে আমরা দুভাগে ভাগ করে দিলাম। একটা হচ্ছে খনিজ অ্যাসিড, আরটা কি জৈব অ্যাসিড। এরপর যেটা হলো তীব্রতা। তীব্রতা মানে কার কত শক্তি বেশি, শক্তি মানে তার পাওয়ারটা কত। কিছু অ্যাসিড দেখবে আমাদের মাঝে মাঝে দেখবে আমরা এগুলো দেখতে পাই বিভিন্ন, দেখবে ক্রাইম পেট্রোলে অথবা কোনো সিনেমা দেখবে দেখা যায় যে অ্যাসিড ছুঁড়ে মারছে মুখে। তাহলে মানে অ্যাসিড মারার সঙ্গে সঙ্গে দেখবে অ্যাসিডের
যে পাওয়ার, তাতে তার মানুষের যে মাংস পেশিগুলো খুলে খুলে নিচে পড়ে যায়, মানে নিজের মুখেই চেনা যায় না, মানে এতটাই তীব্র। যাক, তার তীব্রতা অনুসারে অ্যাসিডকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হলো তীব্র অ্যাসিড, আর আছে মৃদু অ্যাসিড। তীব্র মানে যেটার পাওয়ারটা বেশি, আর মৃদু মানে যেটা একটু কম। ওকে, চলো তাহলে তেমনি আমাদের তীব্র অ্যাসিড যেমন কি নাইট্রিক অ্যাসিড, নাম শুনেছো HNO3, তারপরে সে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর কি লঘু, আরটা কি বললাম বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। ওকে, তাহলে এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড, মনে থাকবে। আর লঘু অ্যাসিড মৃদু অ্যাসিড আমরা কোনগুলোকে পাবো, যেমন হচ্ছে কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বলতো মৃদু টাইপের, মানে এগুলো মোটামুটি খেলে অত অসুবিধা হয় না, কিন্তু তাও খাওয়া না খাওয়াটাই বেটার। ওকে, যাক, এবার অ্যাসিড জীবদের কি কি ভূমিকা রক্ষা করে। অ্যাসিড জীবদের রক্ত মধ্যস্থ পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেহে ক্ষারের মাত্রা বেড়ে গেলে অ্যাসিড বেশি মাত্রায় নিঃসৃত হয়ে ক্ষারকে প্রশমিত করে। তার মানে কখন যদি দেখা যায় যে ক্ষারের পরিমাণটা বেশি, তখন সেটাকে ওর সাথে একসঙ্গে যুদ্ধ করার জন্য কাকে পাঠাতে হবে, অ্যাসিডকে পাঠাতে হবে। তখন অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে ওটাকে প্রশম করে দেয়। ওকে, এছাড়াও দেখবে তোমাদের পিএইচ একটা স্কেল আছে, শুনবে কিন্তু এটা। পিএইচ স্কেলের মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। কি বললাম, 0 থেকে 14 পর্যন্ত, মনে রাখবে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে কি অম্ল, মানে হচ্ছে কি বলে টপ। কি বললাম, 0 থেকে 7 এর নিচে একদম। আর যদি বলে ক্ষারীয়, সেটা হচ্ছে 7 থেকে 14 পর্যন্ত। মধ্যে কি বললাম, 7 থেকে 14 পর্যন্ত, এটা হচ্ছে ক্ষারীয়। তাহলে 0 থেকে 7 এর মধ্যে যারা থাকবে তারা যে পরিমাণটা হোক সেটা কি হবে, বুঝতে পারছি। আর 7 এর উপর থেকে মানে 7.1 থেকে তুমি যদি ধরো আর 14 পর্যন্ত, সেটা হচ্ছে কি বলতে পারলাম। আর 7 যেটা থাকবে মাঝ বরাবর স্কেলের, সেটা হচ্ছে প্রশম, সেটা ক্ষারও না অ্যাসিড। যেমন আমাদের বিশুদ্ধ জল, এর পিএইচ এর মান কত, 7। যেমন আমরা যে লবণটা খাই সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু 7। দেখো লবণটা টকও লাগে না, আবার খারও লাগে, মানে মাঝ বরাবর। ওকে, এবার তোমাদের বলো তো, দেখবে রক্তের পিএইচ এর মান কত, 7.4। তাহলে কিসের মধ্যে পড়বে, ক্ষারে না অ্যাসিডে পড়বে, ক্ষারে। কেন 7.4, তার মানে 7 এর থেকে বেশি, তাহলে কিসের মধ্যে পড়বে, ক্ষারের মধ্যে। পরীক্ষা কিন্তু এটা তোমাদের দেবে যে রক্তের পিএইচ এর মান কত, এটা ক্ষার নামটি। দেখবে ম্যাক্সিমাম ছেলেবেলা অম্লই মানে, মাঝে মাঝে একটু কেটে গেলে নাকের মধ্যে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, অনেকে আছে না, কেটে গেলে হাত পা কেটে গেলে তখন একটু মুখে ঢুকিয়ে দিলে বলো দেখি কেমন লাগে। এবার অনেকে বলে একটু টক টক লাগে, একদমই না, রক্ত কিন্তু এসে ক্ষারীয়। তাহলে 7.4 মানে কিসে যাবে, ক্ষারীয়। বোঝাচ্ছে কথাগুলো, ব্যাস। এরপরে তোমরা দেখবে যে অ্যাসিড যেমন HCl খাদ্য গ্রহণের পর খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে হজমে সাহায্য করে, যেমন আমাদের পাকস্থলীতে। তাহলে HCl কী করে, ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো ভাতের আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে কণায় পরিণত করতে সাহায্য করে। ওকে, এরপর আমরা যেটা পাবো ক্ষার। ক্ষার আমরা কাকে বলবো, জলের দ্রবীভূত যাবতীয় ধাতব মূলকে অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে একসাথে কি বলা হয়, ক্ষার। এবার ক্ষারের কিছু বৈশিষ্ট্য আছে, কি কি, ক্ষারীয় দ্রবণে পিচ্ছিল, পিচ্ছিল মানে বোঝে তো, সাবান দেখেছেন, সাবান স্লিপ হচ্ছে, ডিটারজেন্ট পাউডার যেগুলো থাকে স্লিপ হচ্ছে। এটি তড়িৎ পরিমাণে সক্ষম। তাহলে ক্ষার কি করে, তড়িৎ পরিমাণে সক্ষম, মানে তড়িৎ প্রবাহিত হতে পারে ওর মধ্যে দিয়ে। এবার আমরা আর একটা কি করে জানবো, সব তো মুখে দিয়ে টেস্ট করা যাবে না, এবার কিছু তো আবার যেমন নির্দেশক যেগুলো থাকে সেগুলোতে আমরা টেস্ট করতে পারি। যেমন লাল রঙের লিটমাস কিসে পরিণত করবে, নীল রঙে পরিণত করবে। এই কোশ্চেনটা দেবে তোমাদের, একটা অ্যাসিড থেকে দেয়, একটা ক্ষার থেকে দেয়। তাই ক্ষারের দ্রবণের নির্দেশক কি পাবো, যে লাল রঙের যে নির্দেশক আছে সেটাকে আমরা যদি ক্ষারে দ্রবীভূত করি বা ডোবানো হয়, তখন দেখা যাবে কালারটা কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। আর অ্যাসিডে কি বলেছিলাম, ছিল নীল হয়ে যাবে লাল, আর ক্ষারে কি হবে, নীল হয়ে যাবে না, লাল হয়ে যাবে কি নীল। মনে থাকবে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ওটা ছোট একটা প্রাণী, ব্যাগ খেলে খেতে পারো, কোনো অসুবিধা নেই। চলো, এবার আমরা ক্ষার পেয়ে গেলাম। এবার সে ক্ষার আমাদের কি কি করে। ওকে, চলো এবার তাহলে বলো তো তোমরা
একটা প্রাকৃতিক বাফারের কথা বলতে পারবে? রক্ত রক্ত। বাহ, একদম ঠিক বলেছো। এবার বলতো আমরা যে লবণটা সাধারণত খাওয়া দাওয়া করি, এই লবণের সংকেত কি? NaCl। এর পুরো নাম কি? সোডিয়াম ক্লোরাইড। কি বললাম? সোডিয়াম ক্লোরাইড। এদের কি একটা পোষক। যাই হোক, তাহলে তোমরা অনেক কিছুই পারলে। হ্যাঁ, এবার দেখবে আমাদের প্রধানত আমরা 3 ধরনের খাবার প্রধানত খেয়ে থাকি বা জীবন ধারণের জন্য। কি কি? একটা হচ্ছে শর্করা, প্রোটিন, আর হচ্ছে ফ্যাট। এই সম্পর্কে আমাদের পরীক্ষায় দেখবে এখান থেকে একটা কোশ্চেন দিয়েই থাকে। এইগুলো সম্পর্কে আমাদের একটু ভালো করে যদি ধারণা থাকে তাহলে নিশ্চয়ই আমরা উত্তরগুলো করতে পারবো। তাহলে কি কি? যেমন তোমাদের যদি বলা হয়, যেমন গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি বলতে পারবে? C6H12O6। ঠিক আছে, ব্যাস। এবার বলতো গ্লুকোজের অনুপাত কত? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের। তাহলে 1:2:1 পরীক্ষা দেবে। কারণ আমরা কি পেয়েছিলাম যে গ্লুকোজের সংকেত C6H12O6। তাহলে 6:12:6। তাহলে আমরা কাটাকাটি করলে 6 কে 6, 6 × 2 = 12 আর 6 কে 6, তাহলে কত বললাম? 1:2:3। তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সংকেত কি বলো? মানে অনুপাত কত হবে? 1:2:1। বোঝা যাচ্ছে কথাগুলো? ব্যাস, এসব। এবার গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে দেহে? তাহলে গ্লুকোজ যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। এই কোশ্চেনটা দেবে। তাহলে গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃতে এবং পেশিতে গ্লাইকোজেন রূপে দেহের কোন স্থানে সঞ্চিত থাকে? কি থাকে? গ্লুকোজ। চলো, এরপর তোমরা পাবে অ্যামাইনো অ্যাসিড। তাহলে তোমার যদি বলা হয় প্রোটিনের, এক কথায় প্রোটিনের গঠনগত একককে আমরা কি বলবো? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের গঠনগত একককে আমরা কি বলবো? অ্যামাইনো অ্যাসিড। ঠিক ধরেছো। তুই বলতে পারবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? 8টি। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি কি? 8টি একটু বলে দিই, ভালো লাগবে। লিউসিন, তারপরে হচ্ছে আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন এবং ভ্যালিন। এরকম কটি আছে বলো তো? 8টি। এটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা। এবার পরীক্ষা তোমাদের বেশি দেবে, কটি থাকে? 8টি। একটু ব্যতিক্রম করছে। হ্যাঁ, এরপর তোমরা পাবে নাইট্রোজেন বেস। দেখে 2 ভাগে ভাগ করে দেয়। একটা আছে পিউরিন আর একটা কি পিরিমিডিন। এবার পিউরিনকে আবার 2 ভাগে ভাগ করে যাচ্ছে, অ্যাডিনিন আর আছে গুয়ান। পরীক্ষা তো দেবে এগুলো। এবার এখান থেকে তোমাদের যেটা বেশি পরীক্ষা দেয় যে ডিএনএ এর পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর পুরো নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। এবার ডিএনএ এর 4টি নাইট্রোজেন বেস আছে। বলতে পারবে কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর আরএনএ এর কি থাকবে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। তাহলে এখানে কার সাথে পরিবর্তন হলো? থাইমিনের সাথে কি থাকবে? ইউরেসিন। এই কোশ্চেনটা বারবার দেয় যে ডিএনএ থাকে যে থাইমিন আর আরএনএ থাকে কি বলতো? ইউরেসিন। শুধু এটা কি মানে পরিবর্তন হয়, আর সব তিনটে কিন্তু একই। আর ডিএন তন্ত্রে এসে পেঁচানো এবং দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মধ্যে। আর আরএনএ এসে একতন্ত্রী এবং রেখা। পরীক্ষা দিতে এবার তোমাদের। এবার তোমাদের মাঝে মাঝে দেখবে একটু ডিপলি কোশ্চেন দেয়। কি দেয়? যে দ্বি-শর্করার কয়েকটি উদাহরণ। কি যেমন দ্বি-শর্করা কারা? ল্যাকটোজ, মল্টোজ। আর বহুযৌগিক শর্করা মানে যেটা মানে শর্করা বেশি পরিমাণে আছে, শ্বেতসার, গ্লাইকোজেন। এই এক একটা শর্করা প্রায় 10টি বা তারও বেশি শর্করা নিয়ে গঠিত, এর জন্য বলা হয় বহুযৌগিক শর্করা। তাহলে বহুযৌগিক শর্করা কি পেলাম?
শ্বেতসার আর গ্লাইকোজেন। আর দ্বিশর্করা মানে কারা? ল্যাকটোজ, মল্টোজ, ব্যাস হয়ে গেল। এবারে সে র্যামনোজ। র্যামনোজের সংকেত বলতে পারবে? গ্লুকোজের মতো O5। হ্যাঁ, র্যামনোজের তাহলে সংকেত কি? C6H12O5। এবার তাহলে তোমরা বলো জীবদেহে শর্করার পরিমাণ কত থাকে? যেমন দৈনিক খাদ্যে প্রায় কত পার্সেন্ট শর্করা থাকে যা দেহ গঠনে অংশগ্রহণ করে? প্রায় 70 থেকে 80%। এই যে আমরা সাধারণত খাবার খেয়েই থাকি, মানুষ দেবে না খেয়ে মরে যায় না, মানে কমই মারা যায়, কিন্তু মানুষ খেয়ে মারা যায়, আবার না খেয়েও মারা যায়। কিন্তু খাবারটা আমাদের কিন্তু বাইক চালালে আমরা বলতে পারি যে কতটা তেল লাগবে বা কতটা যাবে, সেটা হিসাব হয়ে যায়। কিন্তু আমাদের দেহ বা শরীরকে পরিচালনার জন্য আমরা কোনোদিন এটা তো আইন তৈরি করেছি যে শর্করা এতটা খাবো, প্রোটিন এতটা খাবো, ফ্যাট খাবো। তাহলে আমরা কিন্তু না বুঝে আমাদের দেহটা চালাচ্ছি, কিন্তু এই সম্পর্কে আমাদের কিন্তু কারো অত জ্ঞান নেই। আছে নিশ্চয়ই কারো, কিন্তু দেখবে আমার কতটা দরকার সারাদিনে, কতটা শর্করা, কতটা প্রোটিন, কতটা ফ্যাট আমাদের লিস্ট আছে? নেই। তাহলে কখনো দেখা যায় আমরা বেশি পরিমাণে শর্করা খেয়ে নিচ্ছি, কখনো দেখা যায় ফ্যাট বেশি পরিমাণে খাচ্ছি, আবার কিছুটা লিকুইডও বেশি খাচ্ছি, আবার একদিন আছে কিছুটাই পাচ্ছি না, চুপচাপ বসার মতো পান্তা ভাত খেয়ে নিলাম। ওকে, তাহলে প্রত্যেকটা মানুষের আগে হচ্ছে শরীর সম্পর্কে জ্ঞান থাকা দরকার। আর শরীর ভালো যাক, পৃথিবীতে সব ভালো যাক। শরীরে তোমার রোগ আছে আর তুমি পড়াশোনা করবে, হবে না? তার জন্য আর কি তো আগে হচ্ছে আমাদের খাদ্যটাকে টাইম টেবিল ঠিক করে খেতে হবে। যাক, তাহলে আমাদের কি বললাম? দৈহিক খাদ্যে প্রায় 70 থেকে 80% কি থাকা দরকার? দেহ গঠনের জন্য শর্করা থাকা দরকার, মনে থাকবে। ব্যাস। এছাড়াও 1 গ্রাম শর্করা জারণে কত তাপশক্তি উৎপন্ন বলতে পারে? 4.1 কিলো ক্যালোরি। আমাদের কি বললাম? 4.1 কিলো ক্যালোরি। এই কোশ্চেনটা দেয় বেশি যে 1 গ্রাম শর্করা জারণের ফলে কত তাপশক্তি উৎপন্ন হয়? 4.1 কিলো ক্যালোরি। চলো, এরপর যেমন তোমরা পাবে যেমন দ্বিশর্করা খাদ্য উপাদান রূপে ব্যবহৃত, যেমন আছে মল্টোজ বার্লি, ল্যাকটোজ এসে দুগ্ধ শর্করা, আর সুক্রোজ মানে কি ইক্ষু শর্করা। ওকে, এগুলো একটু দেখে নে ভালো করে। এবার হচ্ছে প্রোটিন। কোষের শুষ্ক ওজনের প্রায় কত পার্সেন্ট প্রোটিন থাকে জানো? কত? 50% প্রোটিন থাকে, কিন্তু আমরা জানি না। তাহলে কি বললাম? যে কোষের শুষ্ক ওজনের প্রায় 50% কি থাকে? প্রোটিন। এবার কোষীয় গঠনে প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আর এই প্রোটিন নামকরণ কে করে বলতে পারবে? মাল্ডার। কি বললাম? মাল্ডার। প্রোটিন নামকরণ কে করে? মাল্ডার। তোমাদের দেখবে এই কোশ্চেনটা একবার এসেছিল, তা আবার গ্রুপ ডিতে, যে প্রোটিনের মৌলিক উপাদানগুলির শতকরার পরিমাণ, মানে প্রোটিন যে তৈরি হচ্ছে তাদের মৌলিক উপাদান হিসেবে শতকরার পরিমাণ কত? যেমন আছে কি রাসায়নিক গঠন হিসাবে, যেমন আছে কার্বন আছে 54%, মানে কার্বন থাকবে প্রোটিনের মধ্যে, কার্বন। হাইড্রোজেন থাকবে কত? 7%। এগুলো কিন্তু যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে এগুলো হচ্ছে ডিপলি কোশ্চেন, মনে থাকবে। আর যারা পুলিশের পরীক্ষা দেবে তাদের অত জোরে দিলেও দিতে পারে যে কোষের শুষ্ক ওজনে কত পার্সেন্ট প্রোটিন থাকে? 50%, মানে 50। যাক, তাহলে রাসায়নিক গঠন হিসাবে প্রোটিনের শর্করা পরিমাণ হলো কার্বন হচ্ছে 54%, মানে 54%, আর হাইড্রোজেন হচ্ছে 7%, আর নাইট্রোজেন হচ্ছে 16%। এই নাইট্রোজেনটাই পরীক্ষায় গ্রুপ ডিতে একবার দিয়েছিল। তাহলে কি বললাম? আমাদের প্রোটিনের মৌলিক উপাদানের শর্করা হিসাবে আমার নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? 16%। মাথায় একদম ঢুকিয়ে না। আর কার্বন কত পেলাম? 54%, 54 মানে 54%। আর হাইড্রোজেন কত পেলাম? 7%। আর নাইট্রোজেন কত পেলাম? 16%। আর পরের লাগবে কি? অক্সিজেন। অক্সিজেন হচ্ছে 22%। কি বললাম? অক্সিজেন কত পার্সেন্ট? 22%। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাস, এগুলো থাকে প্রধানত বেশি, এছাড়া অন্য কিছু থাকে এগুলো দরকার নেই, কিন্তু এগুলোটা ভালো করে বেশি করে দেখবে। এবারে সে জীবদেহে প্রোটিনের ভূমিকা কি কি কাজ করে? জীবদেহ গঠনের জন্য প্রোটিন হচ্ছে অপরিহার্য, মানে প্রোটিন ছাড়া জীবদেহ গঠন সম্ভব একদম না। কোষের গঠন বস্তুর বেশিরভাগই হচ্ছে প্রোটিন,
দেহের পেশি, অস্থি, তরুণাস্থি প্রভৃতি প্রোটিন দিয়ে তৈরি। এবার তাহলে বলো তোমরা প্রোটিনের ক্যালোরি মূল্য কত বলতে পারবে? 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম। এই কথা কিন্তু বলতে হবে। কি বললাম? প্রোটিনের ক্যালোরি মূল্য কত? 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম। ওকে, চলো এই কোশ্চেনটা দেয় তোমাদের। এবার এসো, এবার তোমরা যেটা পাবে ফ্যাট বা স্নেহ পদার্থ, একই নাম। জীব থেকে কার্বোহাইড্রেট ও প্রোটিনের মতো ফ্যাট ও স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ। সকল রকম লিপিডকে সাধারণতভাবে ফ্যাট বলা হয়। ওকে, ফ্যাট বা স্নেহজাত পদার্থগুলি জলে অদ্রবণীয়। এই যে এই কোশ্চেনটা দিয়েছে কিন্তু একবার পুলিশে তোমাদের। কি বলেছে? ফ্যাট বা স্নেহজাতীয় পদার্থগুলি জলে অদ্রবণীয়, মানে জলের মধ্যে দ্রবীভূত হয় না। ওকে, কিন্তু বেনজিন, ইথার, ক্লোরোফর্ম এরা দ্রবণীয়, মানে জলের মধ্যে দ্রবীভূত হয়। তাহলে কি বলেছে? ফ্যাট কিন্তু কখনো জলে দ্রবীভূত হয় না। তাহলে কারা দ্রবীভূত হয়? এই কোশ্চেনে দিয়েছিল এবার কথা বলছে কি কি? কিন্তু বেনজিন, ইথার এবং ক্লোরোফর্ম এরা কিন্তু জলে দ্রবীভূত হয়। কি কি বললাম? বেনজিন, ইথার, ক্লোরোফর্ম এরা কিন্তু জলে দ্রবীভূত হয়, কিন্তু ফ্যাট কখনো জলে দ্রবীভূত হয় না। ব্যাস। এবার যেটা হলো যে জীবদেহে লিপিডের ভূমিকা। তাহলে 1 গ্রাম লিপিড আর ফ্যাট কিন্তু এক। হ্যাঁ, 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 9.3 কিলো ক্যালোরি। পরীক্ষা দেবে। তাহলে একটা হচ্ছে প্রোটিন দেবে, একটা দেবে কি শর্করা, একটা কি ফ্যাট। তাহলে আমরা প্রথম বলেছিলাম কি শর্করা। শর্করা কত হয়? 4.1 কিলো ক্যালোরি। আর যদি আমরা বলি প্রোটিন তাহলে কত হবে? 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম। আর যদি বলা হয় ফ্যাট 9.3, তাহলে এতে আমরা 1 গ্রাম ফ্যাট ধরনের ফলে 9.3 ক্যালোরি আমরা শক্তি পেয়ে থাকি, প্রচুর পরিমাণ। এরপরে এসো দ্রাব্যক হিসাবে। দ্রাব্যক মানে যেটা হচ্ছে কোনো জলের ভিতরে দ্রবীভূত করা যায়। দ্রাব্য হিসাবে আমাদের ভিটামিনকে আমরা, যেমন ফ্যাটে দ্রবীভূত হয় যে ভিটামিনগুলো, ভিটামিন ফ্যাটে দ্রবীভূত কোন কোন ভিটামিন বলতে পারবেন? এ, ডি, ই, কে। কি বললাম? এ, ডি, ই, কে। এর হচ্ছে কি ফ্যাটে দ্রবীভূত হয়। আর জলে দ্রবীভূত হয় কারা? বি, সি, পি। এই তিনটে জিনিস মনে রাখবে। কি কি বললাম? বি, সি, পি। ব্যাস, বুঝে গেছো? খুব ভালো জিনিস। হ্যাঁ, এবার হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলতো কি কি নিয়ে গঠিত? একটা ডিএনএ। ডিএনএ প্রোনাম কি বলেছিলাম? আর আরএনএ কি? এবার তাহলে তোমরা একটু বলো নিউক্লিক অ্যাসিডের একক কি? নিউক্লিওটাইড। পরীক্ষা দেবে কিন্তু। তাহলে নিউক্লিক অ্যাসিডের একক কি? নিউক্লিওটাইড। মনে রাখবে, নিউক্লিওটাইড। এবার তাহলে তোমরা বলো আরএনএ এর প্রধান কাজ কি? সংশ্লেষ করা হয়েছে আরএনএ এর প্রধান। আর ডিএনএ এর প্রধান কাজ কি? জীবের বংশবৃদ্ধি বৈশিষ্ট্য বহন করা। তাহলে ডিএনএ এর প্রধান কাজ কি পাবো? জীবের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা। আর আরএনএ এর প্রধান কাজ কি? সংশ্লেষ করা। এই দুটোর মধ্যে তোমাকে একটা দেবে, খাবার, মন খারাপ করবে না। এবার বলো এটিপির পুরো নাম কি? তাহলে এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বা এটিকে আবার কি বলা হয়? এনার্জি কারেন্সি। এবার বলো তো এটিপি ভেঙে কত শক্তি নির্গত হয়? 7.3 কিলো ক্যালোরি। কত? 7.3 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়। এবার তাহলে বলো তো এএমপি এর পুরো নাম কি? এতে অ্যাডিনোসিন মনোফসফেট। মনে থাকবে, অ্যাডিনোসিন মনোফসফেট এএমপি এর পুরো নাম। তাহলে বলো এডিপি এর পুরো নাম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। কি বললাম? অ্যাডিনোসিন ডাইফসফেট। দেবে কিন্তু এগুলা। যাক, তাহলে তোমরা ভালোই পেরেছো, খুব ভালো লাগলো। তাহলে একবার সবাইকে একবার ধরি। ওকে, তাহলে বলো জীবদেহের কত শতাংশ জল থাকে? 60 থেকে 80%।
এবার উৎস হিসাবে অ্যাসিডকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? কি কি? একটা খনিজ অ্যাসিডের নাম বলতে পারো? কি বলো? খনিজ অ্যাসিড তো। হ্যাঁ, খনিজ মানে খনি থেকে যে অ্যাসিড পাওয়া যায়, নাইট্রিক অ্যাসিড। আর জৈব অ্যাসিড কি পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথা থাকে? আপেল। এছাড়াও অন্যান্য আরো অ্যাসিড থাকে, অক্সালিক সেটা নিয়ে আমরা অ্যাসিড, নেক্সট কোনো একটা অন্য ক্লাসে আমরা আলোচনা করবো। ওকে, যাই হোক, এরপরে বলো আমরা যে লবণটা খাদ্য হিসেবে গ্রহণ করি NaCl। NaCl, এর রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। মনে থাকে কি বললাম? সোডিয়াম ক্লোরাইড। ব্যাস। এরপরে বলবে তোমরা যে প্রোটিনের একক কি? অ্যামাইনো অ্যাসিড। আর অপরিহার্য প্রোটিনের সংখ্যা কটি? অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? 8টি। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার শর্করায় কত শক্তি পাওয়া যায় 1 গ্রাম থেকে? 4.1 কিলো ক্যালোরি। আর ফ্যাটে 9.3 কিলো ক্যালোরি। আর প্রোটিনে অসাধারণ। আর এটিপি ভেঙলে কত শক্তি নির্গত হয়? 7.3 কিলো ক্যালোরি। বাহ, দারুণ বলেছো। এবার বলো নিউক্লিক অ্যাসিডের একক কি? নিউক্লিওটাইড। আর ডিএনএ এর পুরো নাম কি? আর আরএনএ এর পুরো নাম? এবার দেখবে ডিএনএ এর 4টি বেস আছে, নাইট্রোজেন বেস। কি কি? গুয়ানিন, সাইটোসিন, আর কি হবে? থাইমিন। ওকে। আর আরএনএ এর কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে শুধু আমরা ডিফারেন্স কোথায় পেলাম? মানে আরএনএ থাকে থাইমিন, আর ডিএনএ থাকে থাইমিন, আর আরএনএ ইউরাসিল। এই কোশ্চেনটা পরীক্ষা বারবার দেয়। আর ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী, শিরের মতো। আর আরএনএ কি হবে? একতন্ত্রী পেঁচানো। ওকে, এবার বলো তাহলে কোন কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? এডিইকে। মানে এদিকে আমরা বলি না এদিকে আয়, তার মানে কি করে মনে রাখবে? এডিইকে। আর বিসিপি। বোঝা যাচ্ছে কথাগুলো অমিত? এবার আরো কিছু আছে যে ফ্যাট কিন্তু জলে দ্রবীভূত হয় না, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল। তাহলে কারা জলে দ্রবীভূত হয়? বেনজিন, ইথার, একদম মাথা সেট করে নাও। বেনজিন, ইথার, ক্লোরোফর্ম, এরা কি হয়? জলে দ্রবীভূত হয়। আর এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এটিপি এর অপর নাম কি? এনার্জি কারেন্সি। এটিপির অপর নাম কি? এনার্জি কারেন্সি। বাহ, খুব ভালো হয়েছে, ভালো পেরেছো। আর পরের দিন আমরা আলোচনা করব নেক্সট যে টপিক, সেটা হচ্ছে ভিটামিন। এই ভিটামিন থেকেও তোমাদের কিন্তু প্রচুর কোশ্চেন দেবে আর পারবে। আর পড়াশোনা করতে হবে বেশি বেশি করে, সামনে পরীক্ষা। আর পড়াশোনা করার মনোযোগ দিয়ে। ওকে। আর যারা ভিডিও দেখেছো তাদের জন্য কি বলবে তোমরা? আর তোমাদের একটু ভালোবাসাই আমাদের ভালোবাসা, তাই তো? ব্যাস, তাহলে আজ এই পর্যন্তই রইলো। আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। ওকে, টাটা।